এই কাহিনীর শুরু হয় চিলের শুকনো পাহাড় থেকে, যেখানেই আমরা বিশাল একটা নির্জন জায়গা দেখতে পাই। এখানেই অনেক বড় একটা খনি ছিল। এই জায়গার আশেপাশে থাকা সব মানুষ এখানেই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আজকের তারিখ ছিল 5ই অগস্ট 2010। এখানকার সব লোকেরা অন্যান্য সব দিনের মতো আজকেও তাদের মাইনিং এর কাজ করতে যাচ্ছিল। ওখানেই অন্যদিকে এই মাইনের ইঞ্জিনিয়ার আর সেফটি অফিসারকে দেখানো হয় যে এই খনির মালিকের কাছে যায়, আর সে তাকে বলে যে আমি এই মাইনে একটা কাচের টুকরো পেয়েছি। আসলে তারা যখন এই পাহাড়ের মাটি খোঁড়ে তখন তারা ওখানে কাচের টুকরো লাগিয়ে রাখে, যাতে যদি কখনো ওখানে থাকা পাথর ধসে পড়ে তাহলে ওই কাচ ভেঙে যায়, আর যেটা দেখে তারা আগে থেকেই সতর্ক হতে পারবে। ওখানেই সে বলে যে আমাদেরকে এই খনির কাজ বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এই খনির যে মালিক ছিল সে বলে যে আমরা এমনটা করতে পারবো না, তোমাকে এই কাজ চালিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা ওই ট্রাকটা দেখতে পাই যেটাতে করে 33 জন লোক ওই খনির ভিতরে চলে যায়। এই খনিটা এতটাই বড় ছিল যে তাদেরকে তাদের কাজের জায়গায় পৌঁছতেই কয়েক ঘন্টা সময় লেগে যায়। আর এখন তারা মাটি থেকে 17,000 ফিট নিচে ছিল। কিন্তু এখানেই এমনও কিছু মাইনার আছে যারা তাদের চেয়েও আরো 600 ফিট নিচে ছিল। গত 10 বছরে তারা মাটি অনেক গভীর অবধি খুঁড়ে ফেলেছে। ওখানেই সেফটি অফিসারকে দেখানো হয়। সে যখন মাইনের ভিতরে আসে তখন সে ওখানেই আরো কয়েকটা কাচের টুকরো দেখতে পায়, যেটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। এর সাথে সে ওখানকার দেয়ালেই অনেক বড় একটা ফাটলও দেখতে পায়, কিন্তু তার করার কিছুই ছিল না। সে এই কাজ বন্ধ রাখতে পারবে না, কেননা তার মালিক তাকে বলেছিল যে কাজ চালিয়েই যেতে হবে। এখন মাটি থেকে 1700 ফিট নিচে যেখানে 33 জন মাইনার কাজ করছিল, তখনই অচানক ওই জায়গার মাটি কাঁপতে শুরু করে। তারা সবাই প্রচন্ড ঘাবড়ে যায়, যার পর সেফটি অফিসার সাথে সাথেই ওখানে এসে তাদের সবাইকে গাড়িতে বসিয়ে নেয় আর তাদেরকে এখান থেকে বাইরে বের করার চেষ্টা করে। কিন্তু তখনই তাদের সামনে থাকা সুড়ঙ্গ ধসে পড়ে তারা যেই রাস্তাটা দিয়ে বাইরে বের হবে সেই রাস্তাটাই বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। তখন তারা এটা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের ওই আরো 600 ফিট নিচের দিকে যাওয়া ঠিক হবে, যেখানে অন্য সব মাইনাররা কাজ করছিল, আর ওদিক দিয়েই বাইরে বের হওয়ার আরো একটা রাস্তা ছিল। যার পর তারা তাদের গাড়ি ওদিকে ঘুরিয়ে নেয়। কিন্তু তখনই তারা দেখে যে ওখানেই আরো 2 জন মাইনার আছে যারা তাদের গাড়ির পিছনে দৌড়চ্ছিল। এদের মধ্যেই একজনের নাম ছিল মারিও। ওখানেই মারিও তাদের হাত ধরে টেনে গাড়িতে তুলে নেয়, আর তারপর তারা আরো ওই 600 ফিট নিচের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে অন্য একটা গাড়ি চলে আসে, যেটা ওই মাইনারদেরই গাড়ি ছিল যারা তাদের থেকে 600 ফিট নিচে কাজ করছিল। আসলে ওখানকার সুড়ঙ্গও ধসে পড়ার কারণে ওদিক দিয়ে যে বাইরে বের হওয়ার রাস্তাটা ছিল ওটাও সম্পূর্ণ চাপা পড়ে গেছিল। এদিকে তাদের সামনে যেই রাস্তাটা ছিল এখন সেটাও ভেঙে পড়তে শুরু করেছিল, যেটা দেখে তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করতে শুরু করে। আর তারা যে এই ব্যাপারে কিছু ভালোভাবে বুঝে উঠবে তখনই তাদের সামনে অনেক বড় একটা পাথর ভেঙে পড়ে, যার জন্য এই রাস্তাটা সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়। এই ভেঙে পড়া পাথরটা এতটাই বিশাল আকার ছিল যে এটা ভেঙে পড়ার আওয়াজ বাইরে অবধি পৌঁছে যায়, যেটা দেখে ওপরে থাকা সবাই বুঝে গেছিল যে নিশ্চয়ই নিচে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেছে। এখন তারা সবাই ভিতরে আটকা পড়ে গেছিল। ওখানকার পাথর ধসে পড়ার কারণে অনেকেই আহত হয়ে গেছিল। ওখানেই তারা তাদের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে ওই সব প্রয়োজনীয় সামগ্রী ছিল না। তারপর যখন এখান থেকে সব ধুলো বালি সরে যায় তখন মারিও দেখে যে তাদের রাস্তার ওপর অনেক বড় একটা পাথর এসে পড়েছে, যেটা ভেঙে তার পিছন দিকে যাওয়া একেবারেই অসম্ভব। এদিকে আমরা মাইনের বাইরে দেখতে পাই যে ওইসব মাইনারের পরিবারের সব লোকেরা এই জায়গার বাইরে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে, কেননা সবাই জেনে গেছিল যে এই খনির ভিতরে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, আর ওই খনির ভিতরে যারা আছে তারা ওখানেই আটকা পড়ে গেছে। খুব তাড়াতাড়ি মিডিয়ার সাহায্যে এই খবরটা সারা দুনিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা মাইনের ভিতরে দেখতে পাই যেখানে ওখানকার সুপারভাইজার, যার নাম ছিল লুইস, সে ওখানকার সবাই
সবাইকে গুনে দেখে যে এখানে 33 জন লোক আছে। এখানেই একটা রেফিউজি এরিয়াও ছিল, যেটা এমন দুর্ঘটনার সময় কাজে আসবে বলে বানানো হয়েছিল, কিন্তু সে বলে যে ওখানে শুধু 30 জন লোকই যেতে পারবে, আর আমরা 33 জন আছি। ওখানেই মারিও বলে যে এখান থেকে ধোঁয়া বাইরে বের হওয়ার জন্য চিমনি বানানো আছে, আমরা চাইলে ওদিক দিয়েও বাইরে বের হতে পারি, কেননা ওদিক দিয়ে সিঁড়িও বানানো আছে। এদিকে সুপারভাইজার লুইস তার সাথে 29 জন লোককে নিয়ে ওই রেফিউজি ক্যাম্পের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানেই মারিও তার সাথে দুজনকে নিয়ে ওই চিমনির রাস্তাটার দিকে চলে যায়, যার পর তারা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছেও যায়। ওখানেই মারিও ওই চিমনির সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টাই করছিল, আর যেই সে ওই সিঁড়ি বেয়ে কিছুটা ওপরে চলে আসে, তখন সে দেখে যে এর ওপরে আর সিঁড়ি নেই। আসলে ভূমিকম্পের যেই ঝটকাটা এসেছিল, হয়তো তার কারণেই এই সিঁড়িটা সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে, যেটা দেখে এখানে তারা 3 জন হতাশ হয়ে পড়ে। অন্যদিকে ওই 30 জন লোককে দেখা যায় যারা ওই রেফিউজি এরিয়াটা অবধি পৌঁছে গেছে। ওখানে তারা দেখতে পায় যে এখানে তাদের টিকে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন হবে, ওখানে তার চেয়ে অনেকটা কম খাবার রয়েছে, আর না তো ওখানে তাদের জন্য ওষুধ ছিল। ওখানেই মারিও তার সঙ্গীদের নিয়ে এখানেই চলে আসে। তারা কেউ জানতো না যে কেউ কি তাদেরকে এখানে বাঁচাতে আসবে কিনা, কেননা এখন তারা সবাই মাটির অনেকটা নিচে ছিল। এসব ভেবে তারা যখন চিন্তিত ছিল, কি ঠিক তখনই আরো একবার এখানকার মাটি কেঁপে ওঠে, যেই পরিস্থিতি দেখে সবাই শ্বাসরুদ্ধ হয়ে যায়। সবার এমনটা মনে হচ্ছিল যেন এখন তাদের জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। তাদের চোখের সামনে তারা শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। ওখানেই তারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। তখনই ওই ভূমিকম্প নিজে থেকেই থেমে যায়। এদিকে আমরা ওই মাইনের বাইরে দেখতে পাই, যেখানে ওই 33 জন লোকের পরিবারের সবাই চলে এসেছিল। তারা ওখানে থাকা মাইনের লোকেদের ও অফিসারদের কাছে জিজ্ঞেস করে যে ভিতরে কি চলছে, কিন্তু ওখানেই তারা তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা ওখান থেকে চলে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না, কেননা তাদের আপনজনেরা ওই মাইনের ভিতরে আটকা পড়েছিল। তাই তারা তখন ওখানে চিল্লাহাল্লা করতে শুরু করে, আর সারা রাত গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন সকালে আমরা আরেকজন খনির অফিসারকে দেখতে পাই, যে চিলের প্রেসিডেন্টের কাছে যায় আর তাকে বলে যে ওই মাইনের ভিতরে অনেকজন লোক আটকা পড়ে আছে, আমাদের তাদের সাহায্য করা উচিত। প্রেসিডেন্ট বলে যে এই কাজটা মাইনের মালিকের, আসলে এই সব খনি প্রাইভেট কোম্পানির ছিল, কিন্তু ওই অফিসার বলে যে তাদের কাছে এতটা অ্যাডভান্স মেশিন নেই যেটা দিয়ে তারা ওই সব মানুষদের রেস্কিউ করতে পারবে। তাই সে বলে আপনাকেই কিছু করতে হবে, আর যদি আপনি তাদেরকে বাঁচিয়ে আনতে পারেন তাহলে সারা বিশ্বে আপনার অনেক নাম হবে, কেননা এই খবরটা পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে। মাইন অফিসারের এই কথাটা প্রেসিডেন্টের সঠিক মনে হয়, আর তিনি তাকে বলেন যে তাদেরকে বাঁচানোর জন্য তোমার যা করার প্রয়োজন তুমি তাই করো। পরের দিন সকালে দেখা যায় যে ওই খনির অফিসার খনির সামনে চলে এসেছে, যেই খনিটার ভিতরে ওই 33 জন লোক আটকা পড়েছিল। ওখানেই সে ওই সব পরিবারের লোকেদের ভরসা দেয় যে তারা তাদের সবাইকে বাঁচিয়ে নেবে। এরপর সে মাইনের ওনারের কাছে যায় আর তাকে বলে যে আমাদেরকে ওই 33 জন লোককে বাঁচাতে হবে, কিন্তু মাইনের মালিক বলে যে এমনটা সম্ভব না, ভিতরে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে, আমার মনে হয় না ভিতরে কেউ জীবিত আছে। আর পাতালের যেই জায়গাটায় যতটা গভীরে তারা কাজ করছিল ওই জায়গায় পৌঁছানো একেবারেই অসম্ভব। এমনিতেও ওখানে শুধু 3 দিনের জন্যই খাবারের ব্যবস্থা ছিল, যেখানেই আমাদেরকে ওখানে পৌঁছতে কয়েক মাস সময় লেগে যাবে, আর তারপর আমরা যদি ওখানে পৌঁছেও যাই ততক্ষণে তারা সবাই না খেতে পেয়ে খিদের জ্বালায় মরে যাবে। এখানে এসব শোনার পর ওই মাইন অফিসারেরও এটাই মনে হচ্ছিল যে এই মাইনের মালিক যেটা বলছে সেটা ঠিকই বলছে, যারপর সে বাইরে গিয়ে মাইক দিয়ে সবাইকে বলে যে আমরা এই কাজটা শুরু করতে পারবো না, কেননা ভিতরে কেউ জীবিত থাকবে না। তখনই ওখানে থাকা একজন মহিলা যার ভাই ওই খনির নিচে আটকা পড়ে গেছে, সে এগিয়ে এসে ওই অফিসারকে টেনে এক চড় মারে, কেননা তার বিশ্বাস ছিল যে তার ভাই এখনো নিচে জীবিত আছে। এর সাথেই এখনো এখানে যতজন লোক ছিল তারা সবাই চিৎকার করতে শুরু করে দেয়। তারা এই মাইনের মিনিস্টারকে বলে যে আমাদের পরিবার, আমাদের আপনজনকে বাঁচাও। ওখানেই ওই মাইন অফিসার এদের সবার এমন অবস্থা দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাহায্য অবশ্যই করবে।
যার পর সে প্রেসিডেন্টের দ্বারাই আরেকজন মাইন অফিসারকে এখানে ডাকে, যে ওই মাইনটা স্ক্যান করে অফিসারদের জানায় যে নিচে রেফিউজি এরিয়াতে এখনো 33 জন লোক আটকা পড়ে আছে। আসলে অনেক বড় একটা পাথর ভেঙে পড়ার কারণে সম্পূর্ণ মাইনটাই আটকা পড়ে গেছে। তাই এখন আমাদেরকে ওই জায়গাটা ড্রিল করে তাদের সবাইকে বাইরে বের করে আনতে হবে। ওদিকে মাইনের ভিতরে দেখা যায় যে যেখানে খাবারের জন্য সবাই একে অপরের সাথে লড়তে শুরু করে দিয়েছিল, ওখানেই মারিও সবাইকে বলে যে আমাদের সবাইকে খাবার হিসেব করেই খেতে হবে। যতক্ষণ অবধি আমাদের এখানে কোনো সাহায্য না আসছে ততক্ষণ অবধি আমাদের সবাইকে খাবার সঞ্চয় করে খেতে হবে। যার পর থেকে তারা সবাই অল্প একটু দুধ আর দুটো বিস্কুট খেয়েই দিন কাটাতে শুরু করে দেয়। এদিকে মাইনের বাইরে অনেক বড় ড্রিল মেশিন নিয়ে আসা হয় যাতে ওই জায়গাটা ড্রিল করে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। কিন্তু এই জায়গাটার মাটি এতটাই শক্ত ছিল যে ইঞ্জিনিয়ারদের মেশিন দিয়ে ওই জায়গায় ড্রিল করতে তাদের অনেক সমস্যা হচ্ছিল। এমনকি ওই মেশিনের কয়েকটা ড্রিল ভেঙেও যায়, কিন্তু তারপরেও তারা রাত দিন ড্রিলিং চালিয়েই যায়। এদিকে মাইনের বাইরে যেই সব লোকেরা তাদের আপনজনেদের অপেক্ষায় ধর্ণা দিয়েছিল, মাইন অফিসার তাদের জন্য এখানে ক্যাম্পেরও ব্যবস্থা করে দিয়েছিল, কেননা এদের মধ্যে কেউই বাড়িতে ফিরে যেতে চায় না। ওদিকে খনির ভিতর রেফিউজি ক্যাম্পের ভিতর থেকে তারা যখন বাইরে ড্রিলিং এর আওয়াজ শুনতে পায় তখন তারা সবাই এটা জেনে অনেক খুশি হয় আর তাদের মনে বেঁচে থাকার একটা আশা জেগে ওঠে। এরপর ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে। এখন এভাবেই 12 দিন পেরিয়ে গেছিল। 12 দিন ধরে একটানা ড্রিলিং চলেই যাচ্ছে আর শেষমেশ ওই ড্রিল ওই জায়গা অবধি পৌঁছে যায় যেখানে ওই সব লোক আটকা পড়েছিল। কিন্তু এখানে থাকা ওই 33 জনের ভাগ্য এতটাও ভালো ছিল না, কেননা ওই ড্রিল মেশিনটা যেই জায়গায় ছিদ্র করেছিল এখান থেকে ওই জায়গাটা 12 মিটার দূরে ছিল, যেই জায়গা অবধি তারা পৌঁছতেই পারবে না। যার মানে এতদিনের এই সম্পূর্ণ পরিশ্রমটাই বৃথা ছিল। যেখানেই এখন তাদের এখানে থাকা সব খাবার শেষ হয়ে গেছে। এখন তাদের কাছে আর শুধুমাত্র একদিনের খাবারই বেঁচে ছিল। বাইরে থাকা ইঞ্জিনিয়ারও তার সম্পূর্ণ জোর লাগিয়ে দেয় আর সে বলে যে এই জায়গার মাটি খুবই শক্ত, যেখানে আর দ্বিতীয়বার ড্রিল করা সম্ভব না। যদিও ওখানেই মাইনিং অফিসার তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার তাদের সাহায্য করার প্রয়োজন, তারা ভিতরে আটকা পড়ে আছে আর তাদের পরিবারের সবাই বাইরে অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। কিন্তু ইঞ্জিনিয়ার তার কথার কোনো জবাব দেয় না আর চুপচাপ ওখান থেকে চলে যায়। রাতে একবার আবার ওই ইঞ্জিনিয়ার মাইন মিনিস্টারের কাছে আসে, যেখানেই সে তাকে বলে যে আমরা একবার আবার ড্রিলিং এর কাজ করব। যার পর তারা একবার আবার অন্য একটা জায়গা থেকে ড্রিলিং এর কাজ শুরু করে। প্রচন্ড শক্ত পাথুরে মাটি হওয়ার জন্য তাদের ড্রিলিং করতে খুবই সমস্যা হচ্ছিল। ওখানেই আমরা ওই মাইনের ভিতরে দেখতে পাই যেখানে তারা সবাই খুব হতাশ হয়ে বসেছিল। এখানে বসেই তারা সবাই তাদের মৃত্যুর অপেক্ষা করছিল, কেননা কয়েকদিন হয়ে গেল এখানে তাদের সবার খাবার শেষ হয়ে গেছে। ওখানেই মারিও যখন শুয়েছিল তখনই তার ওপর এক ফোঁটা জল এসে পড়ে। আসলে ওপর থেকে দ্বিতীয়বার যেই ড্রিলিংটা শুরু করা হয়েছিল ওটা একদমই সঠিক জায়গায় হয়েছিল, যার জন্য ওখান থেকে একটা ছিদ্র হয়ে যায় যেখানে এই 33 জন লোক আটকা পড়েছিল। এখানেই তারা যখন ওই ড্রিলের ছিদ্রটা দেখতে পায় তখন তারা সবাই খুশিতে মেতে ওঠে আর তাদের মধ্যে একবার আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে। এখানেই ড্রিলের যেই অংশটা রেফিউজি ক্যাম্প অবধি পৌঁছে গেছিল তারা ওটাতে জোরে জোরে বাড়ি দিচ্ছিল, যেটার শব্দ ওপরে থাকা মাইন মিনিস্টার শুনতে পারে। এর সাথে তারা ওই ড্রিলের মাথায় একটা চিঠিও লিখে দেয় যেটাতে লেখা ছিল যে আমরা সবাই এখানে জীবিত আছি। তারপর যখন ওই ড্রিলটা ওপরে টেনে বের করা হয় তখন এখানে থাকা সবাই ওই চিঠিটা পড়ে অনেক খুশি হয়। আর ওই খনির ভিতরে আটকা পড়ে থাকা যেই সব লোকেদের আত্মীয় পরিজনরা বাইরে অপেক্ষায় দাঁড়িয়েছিল এটা শুনে খুশিতে তাদের সবার চোখে জল চলে আসে, কেননা এতদিনে তাদের সবার আশা প্রায় হারিয়েই গেছিল। কিন্তু এখন তাদের বিশ্বাস ছিল যে এখন তারা তাদের আপনজনদের ফিরে পাবে। মিডিয়ার সাহায্যে এই খবরটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায়, যার পর অন্যান্য আরো অনেক দেশ থেকে তাদের সাহায্য করার জন্য এখানে চলে আসে। এখানেই নাসা তাদের জন্য একটা বিশেষ টিউব পাঠায় যেটার সাহায্যে নিচে আটকা পড়ে থাকা লোকেদের জন্য জল, খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাঠানো সম্ভব হবে। এর সাথে তাদেরকে ভিডিও কলেও কানেক্ট করা হয়, যার সাহায্যে ভিতরে আটকা পড়ে থাকা লোকেরা বাইরে থাকা তাদের আপনজনেদের সাথে কথা বলতে পারছিল। এর সাথে চিলের প্রেসিডেন্ট তিনি নিজেও ওই 33 জন লোকেদের সাথে কথা বলেন। ওখানেই তিনি তাদের সবাইকে ভরসা দেন যে এই বছরের ক্রিসমাস তোমরা সবাই তোমাদের
পরিবারের সাথে উদযাপন করবে। এটা জেনে তারা সবাই ভীষণ খুশি হয়। এদিকে ওপরে যেই সব ইঞ্জিনিয়াররা ছিল তারা সবাই এই সব ভিতরে আটকা পড়ে থাকা লোকেদের রেস্কিউ করার জন্য আলাদা আলাদা 3টে প্ল্যান বানায়, যাতে কোনো কারণে যদি তাদের 2টো প্ল্যান কাজ নাও হয় তাহলে তৃতীয় প্ল্যানের সাহায্যে যাতে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। এরপর তারা তাদের ওই কাজ শুরু করে দেয়, কিন্তু তাদের প্রথম এবং দ্বিতীয় এই 2টো প্ল্যানেই তারা অসফল হয়। এখন তাদের কাছে শুধু তাদের তৃতীয় প্ল্যানটাই ছিল, যার কারণে তাদেরকে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছিল। কিন্তু ওখানেই ওই ইঞ্জিনিয়ার একবার আবার তাদের ওই প্ল্যানে কাজ শুরু করে। কিন্তু এখানেই তাদের সবচেয়ে বড় সমস্যা এটা ছিল যে খনির ভিতরে যেই বড় পাথরের ধসটা ভেঙে পড়েছিল, এখন সেটা ধীরে ধীরে আরো নিচের দিকে চাপা পড়ে যাচ্ছে, যার মানে এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদের সবাইকে বাইরে বের করে নিয়ে আসতে হবে, তা না হলে তারা সবাই ওই পাথরের নিচে চাপা পড়ে যাবে। একটানা ড্রিলিং চালিয়ে যাওয়ার পর তারা ওই পাথরটা অবধি পৌঁছে যায়, যেটা ওই মাইনের ওপরে ভেঙে পড়েছিল। সেটা প্রচন্ড শক্ত ছিল, যার জন্য ওটাতে ড্রিলিং হচ্ছিলই না। ওখানে ইঞ্জিনিয়ার মাইনের ভিতরে আটকা পড়ে থাকা লোকেদের সাথে কথা বলে। তখন তারা ইঞ্জিনিয়ারকে বলে যে আমাদেরকে এই জায়গায় একটা বিস্ফোরণ করাতে হবে, যাতে ওই পাথরটা ভেঙে যাবে। যদিও এই কাজ করাটা খুবই বিপজ্জনক ছিল, কিন্তু এছাড়া আর অন্য কোনো রাস্তাও ছিল না। যার পর তারা ওই পাথরটায় একটা ব্লাস্ট করে, যার মানে এখন ওই ড্রিলটা সম্পূর্ণভাবে পারাপার করা সম্ভব ছিল। আজ তাদের সবার এখানে আটকা পড়ে থাকার পুরো 69 দিন হয়ে গেছে, যার মানে 2 মাসেরও বেশি। আর এই 2 মাস পর নাসার একটা ক্যাপসুল ওখানে পাঠানো হয়, যেটা দিয়ে তাদের সবাইকে ওখান থেকে বাঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসা হবে। ভিতর থেকে প্রথম ব্যক্তি বাইরে বের হওয়ার জন্য ওই ক্যাপসুলে উঠে পড়ে। সে বাইরে বের হওয়ার আগে খুবই ভাবুক হয়ে পড়ে, কেননা সে তার জীবনের 69টা দিন এখানে কাটিয়েছে। তার সঙ্গীরা এখনো ওখানেই ছিল। যার পর তাকে ওই ক্যাপসুলে তুলে বাইরের দিকে টেনে বের করতে শুরু করা হয়, কিন্তু তখনই অচানক ওই ক্যাপসুল আটকে যায়, যার জন্য ওই ক্যাপসুলের ভিতরে থাকা মাইনারের শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু তখনই ওই ক্যাপসুলটাকে একটু নিচে নামিয়ে আবার টেনে ওপরে নিয়ে আসা হয়, যার জন্য শেষমেশ ওই লোকটা জীবিত বাইরে বেরিয়ে আসে। আর এরপর এভাবেই এক এক করে ভিতরে থাকা সবাইকেই বাঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসা হয়। এখানেই ওই 33 জন লোক, যারা এতগুলো দিন ওই খনির ভিতরে আটকা পড়ে থেকে নিজেদের প্রাণ বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল, তাদের সবাইকে জীবিত বাইরে বের করে নিয়ে আসা হয়। তাদের চোখের সামনে মৃত্যু এভাবে দেখার পর এখন তারা তাদের জীবনের আসল মূল্য বুঝতে পারছিল। তারা বুঝতে পারছিল যে জীবনে খাবারের মূল্য কতটা, নিজের পরিবারের মূল্য কি, আর সৃষ্টিকর্তা আমাদেরকে যেই জীবনটা উপহার দিয়েছেন এই উপহারটার মূল্য কি। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মন খুলে উপভোগ করা উচিত। ব্যস্ত এই দুনিয়ায় তাড়াহুড়ো করে সবাই তো বেঁচে থাকে, কিন্তু এসবের মধ্যেই অনেকেই জীবন উপভোগ করতেই ভুলে যায়। আর এর সাথে এই সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।